আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো মানব শরীরের রেচনতন্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে কিডনি স্ট্রাকচারটা সম্পর্কে পড়ব। কিডনি স্ট্রাকচার সম্পর্কে পড়ার আগে কিডনি নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদেরকে বলে রাখি। কিডনি আমাদের শরীরে মেরুদণ্ডের দুপাশে পিঠের দিকে এক জোড়ায় অবস্থান করছে। একটা কিডনি বাম দিকে, একটা কিডনি ডান দিকে। কিডনির সাইজ হাত মুঠো করলে যে আমাদের মুঠোর সাইজ হয় সেই রকমই হয় একটা কিডনির সাইজ। এই কিডনি আমাদের বডিতে প্রত্যেক দিন প্রায় 110 থেকে 150 লিটার রক্তকে ফিল্টার করছে এবং সেখান থেকে দূষিত পদার্থগুলো ছেঁকে বার করে মূত্র উৎপাদনের মাধ্যমে তাদেরকে বডি থেকে বাইরে বার করতে সাহায্য করছে। কিডনি আমাদের অ্যাডাল্ট হিউম্যান বডিতে যে রক্ত আছে প্রায় প্রত্যেক দিন তার 25 বার ফিল্টার করছে। এর থেকেও ইন্টারেস্টিং ফ্যাক্টস হলো যে কিডনি খারাপ হলে কিন্তু আমরা চট করে বুঝতে পারি না। যতক্ষণ না একটা কিডনির 60% খারাপ হয়ে গেছে আমাদের শরীরে কিন্তু প্রায় কোনো সিমটম দেয় না। এবার আমরা চলে আসছি কিডনির স্ট্রাকচারে। তো কিডনি কি তোমাদেরকে প্রথমেই বললাম যে আমাদের মানব শরীরে রেচনতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ এবং প্রধান অঙ্গ হলো কিডনি, যার কাজ হলো রক্তকে ফিল্টার করে সেখান থেকে দূষিত পদার্থগুলো ছেঁকে বার করে মূত্র উৎপাদনের মাধ্যমে সেটাকে বডি থেকে বাইরে এক্সক্রিট আউট করা। কিডনির স্ট্রাকচার নিয়ে এবার এই ভিডিওতে আমরা একটুখানি জানবো। কিডনির স্ট্রাকচার নিয়ে পড়ার আগে একদম প্রথমে আমাদের জানতে হবে কিডনির এক্স্যাক্ট পজিশন। এক্স্যাক্টলি বলতে গেলে কিডনি থাকে আমাদের মেরুদণ্ডে মানে ভার্টিব্রাল কলমের লাস্ট থোরাসিক এবং 3 নম্বর লাম্বার যে ভার্টিব্রি আছে তার মাঝখানে। বাকি কোথায় থাকে না থাকে সাইজ আমি প্রথমেই বলে দিয়েছি। এবারে কিডনির যদি আমরা স্ট্রাকচার পড়তে চাই তাহলে একদম প্রথমে আমাদেরকে পড়তে হবে এক্সটার্নাল লেয়ার, মানে কিডনির বাইরে কি কি লেয়ার থাকে। একটা কিডনির বাইরে 3টে মোট লেয়ার থাকছে। একদম যেটা ভেতরে থাকছে, আমি ভেতর থেকে বাইরে আসছি, একদম যে ভেতরে লেয়ার থাকে সেই লেয়ারটাকে বলা হয় রেনাল ক্যাপসিউল। এই ক্যাপসিউল মানে এই রেনাল ক্যাপসিউলের কাজ হলো কিডনির যে শেপ সেটাকে মেনটেন করা। তারপরে থাকছে অ্যাডিপোস মানে ফ্যাট টিস্যু। এর কাজ হলো কিডনিকে প্রোটেক্ট করা বাইরের আঘাত থেকে, তথাপি কিডনিকে নিজের জায়গাতে হোল্ড করে রাখতে সাহায্য করা। এবং সবথেকে যেটা বাইরের লেয়ার তার নাম হলো রেনাল ফ্যাসিয়া। এরও কাজ হলো কিডনির যে পজিশন সেটাকে হোল্ড করা এবং অ্যাবডোমেনের মধ্যে যাতে কিডনি ঠিকঠাকভাবে প্লেস থাকে সেটাকে সুনিশ্চিত করা। তাহলে এইটা হলো এক্সটার্নাল লেয়ার। তাহলে এক্সটার্নাল লেয়ার কটা? 3টে। একদম ভেতরে থাকছে রেনাল ক্যাপসিউল, তারপর থাকছে অ্যাডিপোস, তারপর থাকছে রেনাল ফ্যাসিয়া। মানে সবথেকে বাইরের লেয়ার হলো রেনাল ফ্যাসিয়া, তারপরে হলো অ্যাডিপোস, আর তারপরে হবে রেনাল ক্যাপসিউল। এই গেল এক্সটার্নাল লেয়ার। এবারে আমরা আসবো ইন্টারনাল স্ট্রাকচার, যেটা খুব গুরুত্বপূর্ণ। ইন্টারনাল স্ট্রাকচার পড়তে গেলে আমাদেরকে আগেই জানতে হবে যে কিডনির যে ইন্টারনাল স্ট্রাকচার সেটা দুটো ভাগে ভাগ থাকে। একটা হলো কর্টেক্স অঞ্চল, একটা হলো মেডুলা অঞ্চল। খালি কিডনির ক্ষেত্রে না, তোমরা যে কোনো অর্গানের ইন্টারনাল স্ট্রাকচার পড়তে গেলে দেখবে দুটো ভাগ থাকে, কর্টেক্স মেডুলা। বাইরের স্তরকে বলে কর্টেক্স আর ভেতরের স্তরকে বলে মেডুলা। কিডনির ক্ষেত্রেও তাই, যেটা বাইরের স্তর সেটা কর্টেক্স, যেটা ভেতরের স্তর সেটাকে বলবো মেডুলা। এবারে কর্টেক্সের রং একটুখানি হালকা হয়, মেডুলার রং একটুখানি ডিপ গাঢ় লাল হয়। এবারে কিডনিতে এই যে পিরামিডের মতন দেখতে স্ট্রাকচারগুলো থাকে তাকে বলে রেনাল পিরামিড। এটা কিন্তু মেডুলা অংশে অবস্থান করে থাকছে। এই রেনাল পিরামিডের যেটা বেস সেটা কর্টেক্সের দিকে থাকছে, আর যেটা টিপ বা হেড পোর্শন এটা থাকছে আমার রেনাল পেলভিস বা রেনাল সাইনাসের দিকে। অথবা কোথাও লেখা থাকে যে এই যে পিরামিডগুলো আছে এর অ্যাপেক্স বা চূড়া যেদিকে মুখ করে থাকে তাকে বলা হয় রেনাল হিলাম। মোটমাট এইটা হলো অ্যাপেক্স বা চূড়া, এটা হলো পিরামিডের বেস। বাইরের লেয়ারটাকে বলছি আমি কর্টেক্স, ভেতরের লেয়ারটাকে আমি বলছি মেডুলা। এবারে আর কি থাকছে কিডনির ভেতরে? কিডনির ভেতরে দুটি পিরামিডের মাঝখানে এই যে কর্টেক্স অঞ্চল একটুখানি ভেতর দিক করে ঢুকে আছে তাকে আমি বলছি রেনাল কলম। আর কি থাকছে কিডনির মধ্যে? এই যে পিরামিডগুলি আছে এই পিরামিডগুলির মধ্যে ছোট্ট ছোট্ট কিছু নালী আছে। এই ছোট নালী, এই নালীটিকে আমরা বলবো মাইনর ক্যালিক্স। এই ছোট নালীগুলি সবাই মিলে যে একটা বৃহৎ নালী তৈরি করে তাকে আমরা বলবো মেজর ক্যালিক্স। অর্থাৎ এই জায়গাটা থাকছে মেজর ক্যালিক্স। আর কি থাকছে কিডনির মধ্যে? এই যে অংশ
যে জায়গাতে মেজর ক্যালিক্স মাইনার ক্যালিক্সগুলো উন্মুক্ত হয় তাকে আমরা বলবো রেনাল পেলভিস বা রেনাল সাইনাস, মানে এই ফ্লোরটাকে, এই মেঝেটাকে বলবো আমরা রেনাল পেলভিস বা রেনাল সাইনাস। এবারে এই কিডনির স্ট্রাকচারের মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হলো কিডনির যেটা রক্ত সংবহন তন্ত্র, মানে ব্লাড সাপ্লাই। তাহলে এখানে ইন্টারনাল স্ট্রাকচারটা আমরা কিন্তু পড়ে ফেললাম। ইন্টারনাল স্ট্রাকচারে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হলো নেফ্রন, যেটাকে আমরা পরে ব্যাখ্যা করে বলছি। তাহলে আমরা ব্লাড সাপ্লাইটা আগে ভালো করে জেনে নিই। ব্লাড সাপ্লাই পড়তে গেলে দেখবে দুটো রং করা আছে, একটা লাল একটা নীল। প্রত্যেকটা অর্গানের মতো কিডনিতেও আর্টারি বা ধমনী দিয়ে শুদ্ধ রক্ত আসছে এবং ভেন বা শিরা দিয়ে দূষিত রক্ত বাইরে বেরিয়ে যাচ্ছে। এই লাল অংশটা হলো রেনাল আর্টারি, এই অংশটাকে আমরা বলবো রেনাল ভেন। রক্ত সংবহনতন্ত্রটা কী করে কাজ করছে? রক্ত সংবহনতন্ত্র কিডনিতে খুব ভালো করে পড়তে হবে, নইলে আমরা পরবর্তীকালে যখন নেক্সট ভিডিওতে তোমরা দেখবে যে নেফ্রন কী করে কাজ করছে, কী করে কাউন্টার কারেন্ট মেকানিজম হচ্ছে, কী করে ইউরিন ফর্মেশন করছে, কী করে ইউরিনের জলের কনসেন্ট্রেশন বা জলের ভারসাম্যটা বজায় থাকছে, সেটা বুঝতে পারবে না। তাহলে আমাদেরকে রক্ত সংবহনতন্ত্র ভালো করে পড়তে হবে। তাহলে এটা হলো রেনাল আর্টারি। এই রেনাল আর্টারি দিয়ে শুদ্ধ রক্ত কিডনিতে আসে। এবার ভালো করে বুঝবে, রেনাল আর্টারি বা বৃক্কীয় ধমনী কিডনিতে প্রবেশ করার পর অনেকগুলো ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, মানে অনেকগুলো অন্য আর্টারিতে ভাগ হয়ে যায়, সেইগুলোকে আমরা বলবো সেগমেন্টাল আর্টারি। এবারে এই সেগমেন্টাল আর্টারি অ্যাফারেন্ট আর্টেরিওলে পরিণত হয়ে নেফ্রনের মধ্যে ঢোকে। তার মানে এই ছবিটা দেখো, ধরে নাও এইটা একটা সেগমেন্টাল আর্টারি, মুখ্য আর্টারি বা মুখ্য ধমনী কিডনিতে প্রবেশ করলো, সেটা ভাগ হয়ে গেল একটা সেগমেন্টাল আর্টারিতে। সেই সেগমেন্টাল আর্টারিটা অ্যাফারেন্ট আর্টেরিওল নামে ধারণ করে, অর্থাৎ আরেকটুখানি ব্রাঞ্চড হয়ে নেফ্রনের মধ্যে প্রবেশ করলো। তাহলে এটা হলো অ্যাফারেন্ট আর্টেরিওল। এই অ্যাফারেন্ট আর্টেরিওলটা নেফ্রনের মধ্যে প্রবেশ করে কুণ্ডলীকৃত হয়ে গ্লোমেরিউলাস ফর্মেশন করে নেফ্রন থেকে বাইরে বেরিয়ে গেল ইফারেন্ট আর্টেরিওল নামে। হয়ে গেল। এই ইফারেন্ট আর্টেরিওল এবার কী হবে? এই ইফারেন্ট আর্টেরিওল অসংখ্য রক্ত জালক তৈরি করবে এবং হেনরি লুপকে ঘিরে থাকবে এইভাবে নালীর মতন। ঠিক হেনরি লুপ যেমন যেমন যাবে ওরকম ওরকম এও ঘিরে থাকবে। এই স্ট্রাকচারটাকে আমরা বলবো পেরি টিউবিউলার ক্যাপিলারিস। খালি যে হেনরি লুপ অংশে থাকছে নেফ্রনে তা নয়, গোটা নেফ্রনে কিন্তু এরকম করে বিন্যস্ত হয়ে থাকবে। এরপরে এই পেরিটিউবিউলার ক্যাপিলারিসগুলো সবাই মিলে ফর্মেশন করবে পেরিটিউবিউলার ভেনিউল, এবং এই পেরিটিউবুলার ভেনিউল ফর্মেশন করবে ইন্টারলোবিউলার ভেন। এই ইন্টারলোবিউলার ভেনগুলো তৈরি করবে রেনাল ভেন এবং এটা কিডনি থেকে বাইরে বেরিয়ে যাবে। স্ট্রাকচারটা একটুখানি কঠিন বা একটুখানি তোমাদের গুলিয়ে গেল, তাই আমি আরেকবার ডিটেলসে বলে দিচ্ছি। একদম প্রথমে আমি এখানে লিখে লিখে বোঝাচ্ছি। একদম প্রথমে আসবে রেনাল আর্টারি। রেনাল আর্টারি হয়ে যাবে সেগমেন্টাল আর্টারি। সেগমেন্টাল আর্টারি ভেঙে হয়ে যাবে অ্যাফারেন্ট আর্টেরিওল। অ্যাফারেন্ট আর্টেরিওল হয়ে যাবে নেফ্রনের মধ্যে প্রবেশ করে গ্লোমেরিউলাস, এবং সেখান থেকে মানে গ্লোমেরিউলাস থেকে ইফারেন্ট আর্টেরিওল নাম নিয়ে সে বাইরে বেরিয়ে যাবে। এবার এই ইফারেন্ট আর্টেরিওল কী করবে? ইফারেন্ট আর্টেরিওল ফর্মেশন করবে পেরিটিউবিউলার ক্যাপিলারিজ। পেরিটিউবিউলার ক্যাপিলারিজ, এই পেরিটিউবিউলার ক্যাপিলারিজগুলো একসঙ্গে জয়েন হয়ে কী তৈরি করবে? অনেকগুলো পেরিটিউবিউলার ক্যাপিলারি একসঙ্গে জয়েন হয়ে তৈরি করবে, মানে ধরে নাও এটা যদি ইফারেন্ট আর্টারি হয়, ইফারেন্ট আর্টেরিওল হয়, এইগুলো হলো পেরিটিউবিউলার ক্যাপিলারিজ। এই পেরিটিউবিউলার ক্যাপিলারিজগুলো আবার একসঙ্গে জয়েন করে হবে ইন্টারলোবিউলার ভেনিউল। এই ইন্টারলোবিউলার ভেনিউলগুলো আবার একসঙ্গে জয়েন করে হয়ে যাবে রেনাল ভেন। এই গেল পুরো রক্ত সংবহন তন্ত্রটা কিডনির ক্ষেত্রে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা তোমাদেরকে জেনে রাখতেই হবে। এরপরে আমরা চলে আসব
নেফ্রন। বৃক্ক বা কিডনির গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রন, অর্থাৎ নেফ্রনই কিন্তু মূত্র উৎপাদন করছে, নেফ্রনই কিন্তু রক্তটাকে ফিল্টার করছে। কিন্তু এই নেফ্রন থাকে কোথায়? কিডনির যেমন একটা স্পেসিফিক প্লেস আছে, নেফ্রনের কিন্তু একটা স্পেসিফিক প্লেস আছে, নেফ্রনেরও কিন্তু একটা পজিশন আছে। নেফ্রন, কর্টেক্স আর এই রেনাল পিরামিড, এই যে দুটো স্ট্রাকচার মিলে একসঙ্গে তৈরি করছে প্যারেনকাইমা। নেফ্রন এই প্যারেনকাইমাতেই থাকে। আমি লিখছি এখানে কর্টেক্স প্লাস রেনাল পিরামিড ইজ ইকুয়াল টু প্যারেনকাইমা। এই প্যারেনকাইমায় যে থাকছে নেফ্রন। এবারে এই নেফ্রন কিন্তু আবার দু প্রকার। কিডনির মধ্যে 80% হলো কর্টিক্যাল নেফ্রন, মানে যে নেফ্রনগুলো মূলত কর্টেক্স অঞ্চলে অবস্থান করছে, কিন্তু 20% নেফ্রন হলো জাক্সটা মেডুলারি নেফ্রন। জাক্সটা মেডুলারি নেফ্রন কি? যে নেফ্রনগুলো মেডুলা অঞ্চলে থাকবে, মানে তাদের মেজর পোর্শনটা মেডুলা অঞ্চলেই থাকবে, তাকে বলবো আমরা জাক্সটা মেডুলারি নেফ্রন। জাক্সটা শব্দের অর্থ নেক্সট টু, মানে পার্শ্ববর্তী, পাশে, মানে মেডুলার পাশে বা মেডুলার মধ্যে যে নেফ্রন অবস্থান করছে তাকে বলবো আমরা জাক্সটা মেডুলারি নেফ্রন। আর কর্টেক্সের মধ্যে যে নেফ্রন অবস্থান করছে তাকে আমরা বলবো কর্টিক্যাল নেফ্রন। 80% নেফ্রন কিন্তু কর্টিক্যাল নেফ্রন, 20% নেফ্রন হলো জাক্সটা মেডুলারি নেফ্রন। বেশ, এটা গেল নেফ্রনের পজিশন বা নেফ্রনের টাইপস। এবার আমরা চলে আসবো নেফ্রনের স্ট্রাকচার। এইটা হলো একটা নেফ্রন। বইতে যেমন ছবি তোমরা দেখো তার থেকে এই ছবিটা একটু হয়তো আলাদা। বইতে গ্লোমেরুলাসটা উল্টো দিকে থাকে, আমি গ্লোমেরুলাসটা এই দিকে এঁকেছি, তার কারণ আছে একটা। দুটো ছবি কিন্তু সঠিক, ভুলের কোনো ব্যাপার নেই। এইটা হলো একটা নেফ্রনের স্ট্রাকচার। নেফ্রনের কিন্তু দুটো ভাগ থাকে, একটা হলো রেনাল কর্পাসেল আর একটা হলো রেনাল টিউবিউল। রেনাল কর্পাসেল কি, আমি মাঝখানে একটা কালো দাগ দিয়ে সেপারেট করলাম। এই পোর্শনটা অর্থাৎ কাপের মতন দেখতে একটা পোর্শন, যেখানে রক্তের অ্যাফারেন্ট আর্টেরিওল ঢুকেছে, একটা পেঁচিয়েছে এবং ইফারেন্ট আর্টেরিওল হলে বেরিয়ে গেছে, এবং একটা কাপের মতন স্ট্রাকচার। এই দুটো স্ট্রাকচার কিন্তু আলাদা আলাদা নাম আছে। এই রক্ত জালক সমন্বিত প্যাঁচালো অংশকে বলে গ্লোমেরিউলাস, যেখানে মেন ফিল্টারটা হয়। গ্লোমেরিউলার ফিল্ট্রেশন এখানেই ঘটছে, তাহলে এইটাকে বলবো গ্লোমেরিউলাস, এই প্যাঁচানো কুণ্ডলীকৃত অংশকে। আর কাপের মতন যে অংশটা গ্লোমেরিউলাসকে ধরে আছে তাকে আমরা বলবো বায়োমান ক্যাপসুল। কেউ বলে বোম্যান্স ক্যাপসুল, কেউ বলে বায়োমান ক্যাপসুল, একই ব্যাপার। এই দুটো অংশকে আমরা বলি একসঙ্গে রেনাল কর্পাসেল। তাহলে রেনাল কর্পাসেল দুটো জিনিস নিয়ে গঠিত, একটা গ্লোমেরিউলাস, একটা হলো বায়োমান ক্যাপসুল। এটা বায়োমান ক্যাপসুল আর এটা হলো গ্লোমেরিউলাস। এই কুণ্ডলীকৃত অংশটাকে আমরা বলবো গ্লোমেরিউলাস। বেশ, গ্লোমেরিউলাসই কিন্তু মেন ফিল্টারের কাজটা করছে। এরপরে একটা পুরো নালীর মতন অংশ সৃষ্টি হয়েছে, এইটাকে আমরা পুরো বলবো রেনাল টিউবিউল। রেনাল টিউবিউলের কিন্তু আবার চারটে ভাগ। কি কি চারটে ভাগ? একটা হলো পিসিটি, এখান থেকে এইটা মানে পিসিটি এখান থেকে শুরু হবে এই অবধি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা নিকটবর্তী সংবর্ত নালিকা। বায়োলজি পড়তে গেলে কিছু ইংলিশ টার্ম কিন্তু মাথার মধ্যে ফিক্স নিয়ে রাখতে হবে, নইলে কিন্তু তোমরা তত্ত্বটা বা থিওরিটা বুঝতে পারবে না। যেমন প্রক্সিমাল, ডিস্টাল। প্রক্সিমাল শব্দের মানে হলো নিকটবর্তী, আর ডিস্টাল শব্দের মানে হলো দূরবর্তী। তাহলে পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, আর কনভলিউটেড শব্দের মানে হলো প্যাঁচানো, অর্থাৎ হেনরি লুপের এই নালীগুলো কিন্তু কোনোটা সোজা নয়, প্রচণ্ড পরিমাণে প্যাঁচানো থাকে, তাই একে বলে কনভলিউটেড। তাহলে আমরা ছিলাম পিসিটি। গ্লোমেরুলাসের পরবর্তী যে নালিকা মতো অংশ তাকে আমরা বলছি পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল কিছুটা থাকছে, তারপরে একটা স্পেশাল স্ট্রাকচার গঠন করছে। আমি যেখানটা কালো রঙের একটা হেয়ার পিনের মতন স্ট্রাকচার অবধি আঁকলাম, এই স্ট্রাকচারটাকে আমরা বলছি হেনলি লুপ বা লুপ অফ হেনলি। এই হেনলি লুপের কিন্তু আবার ভালো করে দেখবে দুটো নালী একটু মোটা এবং নিচেরটা একটা ইউ আকৃতি বা একটা ইউ টার্ন নিয়েছে। এদের কিন্তু তিন রকম নাম আছে। এইটাকে আমরা বলছি ডিসেন্ডিং লিম্ব। এটা ডিসেন্ডিং শব্দের মানে হলো ওপর থেকে নিচে, অ্যাসেন্ডিং মানে হলো নিচ থেকে ওপরে। 1 2 3 4 5, 1 থেকে 5-এ গেলাম, ডিসেন্ডিং, ঠিক আছে। আর 5 4 3 2 1, নিচ থেকে ওপরে উঠলাম, অ্যাসেন্ডিং। তাহলে হেনলি লুপের এই যে লিম্ফ, একে আমরা বলবো ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। এটাকে বলবো ইউটার্ন, কোনো কোনো বইয়ে এটা হেলিক্স বলা হয়। আর এটাকে আমরা বলবো অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। তাহলে ডিসেন্ডিং লিম্ব, অ্যাসেন্ডিং লিম্ব,
আর এটাকে বলবো আমরা ইউটার্ন। এই অবধি আমার লুপ অফ হেনলি হয়ে গেল। লুপ অফ হেনলির পর আরেকটা স্ট্রাকচার আছে এই অবধি, ডিসিটি। ডিসিটি মানে হলো ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। ডিস্টাল মানে হলো দূরবর্তী, কার থেকে দূর, গ্লোমেরিউলাসের থেকে দূর। তাহলে এই নালীটাকে আমরা বলবো এইখান থেকে এই অবধি, একে বলবো আমরা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এরপরে গিয়ে কোথায় মিলিত হচ্ছে, কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট, এই কালেক্টিং ডাক্টে অনেকগুলো দেখবে চ্যানেল ওপেন হয়ে আছে, অর্থাৎ এর সঙ্গে আরও পাশের নেফ্রনগুলো যোগ হয়ে আছে। অনেকগুলো নেফ্রনের ডিস্টাল কনভলিউটেড টিউবিউল একটা কমন কালেক্টিং ডাক্টে এসে জমা হচ্ছে, ঠিক মানে মিলিত হচ্ছে। অর্থাৎ এবার যদি আমরা একটু নেফ্রনের স্ট্রাকচারটাকে জিস্ট করে নিই, তাহলে এরকম দাঁড়াবে, রেনাল কর্পাসেল যেখানে থাকছে গ্লোমেরিউলাস বায়োমান ক্যাপসুল, তারপর প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তারপর লুপ অফ হেনলি, তারপর ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, তারপর হলো কালেক্টিং ডাক্ট। এই গেল নেফ্রনের স্ট্রাকচার। নেফ্রনের এই স্ট্রাকচারটা এখানটা কেন আমি উল্টো এঁকেছি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল যেখান থেকে শুরু হচ্ছে বা অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি ঠিক লাস্ট পোর্শনটা এবং গ্লোমেরিউলাসটা প্রায় মুখে মুখ লাগিয়ে বসে আছে, এই জায়গাটাকে বলা হয় জাক্সটা গ্লোমেরিউলার অ্যাপারেটাস, বা আরও একটু ব্রডলি বলতে গেলে ম্যাকিউলার ডেন্স অঞ্চল। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, যেটা আমরা যখন কিডনির হরমোনাল ফাংশন পড়বো তখন এটা নিয়ে আমরা ডিটেলসে জানবো। তাহলে এই গেল নেফ্রনের স্ট্রাকচার। এবারে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে মূত্র নেফ্রনে কী করে উৎপন্ন হচ্ছে, কীভাবে উৎপন্ন হচ্ছে এবং সেটা কী করে বা কিডনি থেকে বাইরে বেরোচ্ছে, মূত্র কীভাবে উৎপন্ন হচ্ছে সেটা আমরা যখন নেফ্রনের কাজ পড়বো তখন আমরা পরের ভিডিওতে জানবো। কিন্তু হ্যাঁ, নেফ্রন রক্তকে ফিল্টার করছে, ফিল্টার করে মূত্র উৎপাদন করছে, তারপর সেটা নেফ্রন থেকে চলে যাচ্ছে প্যাপিলারি ডাক্ট ইন রেনাল পিরামিড, মানে এই যে রেনাল পিরামিড আছে এখানে অনেকগুলো নালী আছে, এই নালীতে চলে যাচ্ছে, এই নালী থেকে চলে যাচ্ছে মাইনর ক্যালিক্স, এই মাইনর ক্যালিক্সে যাচ্ছে মূত্র, সেই মাইনর ক্যালিক্স থেকে যাচ্ছে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স থেকে চলে যাচ্ছে রেনাল পেলভিস, রেনাল পেলভিস থেকে চলে যাচ্ছে ইউরেটার বা গোবিনি, এর ইউরেটার থেকে চলে যাচ্ছে ইউরিনারি ব্লাডার, এই ইউরিনারি ব্লাডার থেকে চলে যাচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী এবং বডি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা গেল আমাদের মূত্র কিডনিতে উৎপন্ন হওয়া এবং কিডনি থেকে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা। এবারে কিডনির স্ট্রাকচার আমরা পড়ে নিলাম, একটা ওভারঅল কি করে ইউরিন তৈরি হয়ে বডি থেকে বেরোচ্ছে সেটাও জানলাম। হ্যাঁ, ডিটেলসটা জানলাম না, নেক্সট ভিডিওতে জানবো। এবার যেটা জানবো আমরা যে কিডনি কী কাজ করছে, ব্রিফ কিডনি কী কী কাজ করছে, বেসিক ফাংশন। কিডনি আমাদের শরীরে অনেকগুলো বেসিক ফাংশন করে। এক নম্বর হলো আমাদের বডি থেকে দূষিত পদার্থগুলিকে রক্ত থেকে ছেঁকে আলাদা করে মূত্র উৎপাদনের মাধ্যমে বডি থেকে বাইরে বার করছে। দ্বিতীয় কাজ হলো আমাদের বডিতে রক্তের পিএইচের ব্যালেন্সটা মেনটেন করছে। তৃতীয় কাজ হলো আমাদের শরীরে রক্তের যে ভলিউম সেটাকে মেনটেন করছে। চতুর্থ কাজ হলো আমাদের শরীরে যে ব্লাড প্রেশার সেটাকে মেনটেন করছে। পঞ্চম কাজ হলো আমাদের শরীরে যে গ্লুকোজের লেভেল সেটাকে ব্যালেন্স করছে। ষষ্ঠ কাজ হলো ক্যালসিট্রায়ল বা রেনিন এরকম হরমোনগুলো তৈরি করছে। সপ্তম কাজ হলো আমাদের রক্তের যে অসমোলারিটি সেটাকেও কিন্তু এই কিডনি মেনটেন করছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো ইউরিন ফর্মেশন, যেটা নেফ্রন করছে। এটা আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলসে অ্যানালাইসিস করব।